আমাদের জন্য কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসব কিংবা অনুষ্ঠানই নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির এক জটিল সমন্বয়। একটা ঈদ, কয়েকটা দিনের হাট, আর এতে দেশের জনসংখ্যার এক বিশাল অংশের রুটি চলে আসে। কারণ একটি গরুর দাম শুধু টাকার অঙ্ক নয়, এটি একজন কৃষকের স্বপ্ন, একটি পরিবারের অন্ন এবং সর্বোপরি একটি দেশের অর্থনীতির প্রতিচ্ছবি। বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব মতে চলতি 2025 সালে বাংলাদেশে কোরবানিকৃত পশুর সংখ্যা ছিল 91,36,000, যা গত বছর অর্থাৎ 2024 সালেও ছিল প্রায় 1,04,08,000টিতে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার কোরবানিকৃত পশুর সংখ্যা কিছুটা কম ছিল। সংখ্যাগত দিক থেকে কম কোরবানি হলেও কিন্তু থেমে নেই গবাদি পশুর বাজার কিংবা দামও। প্রতি বছরই কোরবানি পশুর বাজার বাড়ছে, আর কোরবানি কেন্দ্রিক গবাদি পশুর এই বাজারের গভীরেই লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনীতির এক অদৃশ্য অংশ, যেখানে কৃষক থেকে শুরু করে মধ্যস্বত্বভোগী, ট্রান্সপোর্টার, এমনকি চামড়া শিল্প সবাই জড়িত এক জটিল লেনদেনে। আজ আমরা জানব কোরবানির পশুর দাম থেকে শুরু করে আপনার আমার পেটের গোশত পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রতি বছর কোরবানির জন্য প্রায় 1 কোটি বা তার সমপরিমাণ পশু জবাই হয়। এর মধ্যে গরু, ছাগল, মহিষ সবই আছে। কিন্তু এই পশুগুলো আসে কোথা থেকে? বর্তমানে বাংলাদেশে কোরবানিকৃত পশুর প্রায় পুরোটাই আসে দেশের ভেতরের খামার থেকে। তবে অবৈধভাবে কিছু গরু ভারত ও মিয়ানমারের মতো দেশ থেকে আসে। শুধুমাত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে গড়ে উঠেছে অজস্র খামার। বিশ্লেষকদের মতে দেশে বর্তমানে প্রায় 17 লাখ ছোট বড় পশুর খামার রয়েছে। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষ যুক্ত, যা গ্রামীণ অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনার দিক। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের মতে এবারের কোরবানি কেন্দ্রিক অর্থনীতির পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়াবে। উপদেষ্টার কথার সঙ্গে মিল পাওয়া যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহিত রহমানের সাথে। তিনি বলেন, কোরবানির ঈদের অর্থনীতি এখন প্রায় 1 লাখ কোটি টাকার কম হবে না। ঈদ সহ যে কোনো উৎসবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়, কিন্তু কোরবানির ঈদের বিশেষত্ব হলো এতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়। আর এমনই একজন গ্রামীণ অর্থনীতির রাজবাড়ির কালুখালী গ্রাম থেকে ঢাকার গাবতলী গরুর হাটে 27টি গরু নিয়ে এসেছিলেন মোহাম্মদুল ইসলাম। তার সঙ্গে আরো 4 জন ছিলেন। তারা কোরবানি ঈদকে কেন্দ্র করে গরুর ব্যবসা করেন। এই গরুগুলো তারা 6-7 মাস আগে কিনে লালন পালন করে এখন বিক্রি করছেন। তার কথায় আমাদের এলাকার অনেকেই আছেন যারা আমাদের মতো কোরবানি কেন্দ্রিক গরুর ব্যবসা করেন। অনেক গৃহস্থ আছেন যারা 2-3টা গরু পোষেন কোরবানি হাটে বিক্রি করার জন্য। আমাদের সারা বছরের আয়ের একটা বড় উৎস এখান থেকে আসে। 1 লাখ টাকায় কয়েকটি গরু কিনে 6 মাস পর বিক্রি করলে সব খরচ বাদ দিয়ে প্রতি গরুতে 25 থেকে 30,000 টাকা থাকে, বলছিলেন নুরুল ইসলাম। আর এই টাকার পুরোটাই যুক্ত হয় কিন্তু দেশের অর্থনীতিতে। তবে গল্প এখানেই শেষ নয়, এর সঙ্গে যুক্ত থাকে কোরবানি পশু পরিবহনের ট্রাক ড্রাইভার, মধ্যস্থতাকারী, এমনকি হাটের জায়গা ভাড়া দেওয়া লোকজন। অর্থাৎ সবাই একই অর্থনীতির অংশ। এ থেকে বোঝাই যায় কি পরিমাণ মানুষ এর সঙ্গে যুক্ত। আপনি যখন হাটে গিয়ে একটা গরু কিনলেন, তখন আপনি কিন্তু শুধু গরুই কিনছেন না, তার সঙ্গে পুরো অর্থনৈতিক চেইনকেই সচল করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোরবানির পর গরু ছাগলের চামড়া যায় কোথায়? পশুর চামড়া কিন্তু বাংলাদেশের অন্যতম বড় শিল্পের কাঁচামাল। ঢাকার হাজারীবাগ ও সাভারের ট্যানারিগুলোতে এই চামড়া প্রক্রিয়াজাত হয়, যা পরে জুতো, ব্যাগ, এমনকি রপ্তানি পণ্যের রূপ নেয়। আপনি জানলে অবাক হবেন যে চামড়া শিল্পে বাংলাদেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ যোগায়, যার পরিমাণ প্রায় 100 কোটি ডলারের বেশি। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদের মতে এবার কোরবানি ঈদে বিভিন্ন ধরনের 75 লাখ চামড়া সংগ্রহ হতে পারে। বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্যের রপ্তানি 100 কোটি ডলার ছাড়িয়েছে আগেই, আর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় বছরে 130 কোটি মার্কিন ডলারের। বাস্তবতা হচ্ছে, কোরবানির উপর ভর করে সম্প্রসারিত হচ্ছে দেশের চামড়া শিল্প। বাংলাদেশের মোট চামড়ার 60 থেকে 70% সংগৃহীত হয় কোরবানির ঈদে। কোরবানির সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে 1000 কোটি টাকার ব্যবসা জড়িত। লবণ হলো চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান। কোরবানি উপলক্ষে লবণের ব্যবসাও চাঙ্গা হয়। এছাড়া চামড়া সংরক্ষণের প্রয়োজন হয় বিপুল জনবলের। দেশের বিভিন্ন স্থানে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে লাখ লাখ লোকের কর্মসংস্থান তৈরি হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে বাংলাদেশের রপ্তানি খাতে চামড়ার অবস্থান তৃতীয়। বাংলাদেশ থেকে ইতালি, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে প্রচুর চামড়াজাত পণ্য রপ্তানি হয়। শিল্প মন্ত্রণালয়ের তথ্য মতে সাভারের চামড়া শিল্প নগরীতে প্লটের সংখ্যা 205টি, শিল্প ইউনিটের সংখ্যা 115টি, চালু ট্যানারির সংখ্যা 123টি। আর এইসব প্রতিষ্ঠানে 6 লাখেরও অধিক মানুষ কর্মরত। তাদের অর্থনৈতিক জীবন নির্ভর করে চামড়া শিল্পের উপর, আর এই চামড়া শিল্প নির্ভর করে কোরবানির উপর। তবে বাংলাদেশের চামড়া শিল্পে বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চামড়া সংগ্রহে বিভিন্ন সমস্যা, মৌসুমী ব্যবসায়ীদের দাম কমিয়ে দেওয়া, আবার অনেক সময় সঠিক প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক চামড়া নষ্ট হওয়া।
তবে সরকার এখন এই শিল্পকে আরও সংগঠিত করার চেষ্টা করছে, যাতে এই অর্থনৈতিক সুযোগ আরও বড় হয়। শুধুমাত্র পশু বিক্রি কিংবা চামড়াই নয়, ডক্টর মুহিত রহমান বলেন, এখন গরুর ফেলে দেওয়া নাড়ি বুড়ি সহ বিভিন্ন অংশ বিদেশে রপ্তানি হয়। টাকার অঙ্কে প্রতি বছর এখন প্রায় 350 কোটি টাকার এই ধরনের পণ্য রপ্তানি হয়। কোরবানির সময় শুধু পশু কিংবা চামড়াই নয়, পুরো বাজার গরম হয়ে যায়। আর যা থেকে বাদ যায় না, কষাইয়ের ছুরি থেকে শুরু করে মশলার দোকান, এমনকি কাপড়ের বাজার, সব জায়গায় জমজমাট ব্যবসা বাড়ে। ঈদ মানেই জমজমাট রান্নাবান্না আর অতিথি আপ্যায়নের ধুম। কোরবানির ঈদে সেই উৎসবকে কেন্দ্র করে সরব হয়ে ওঠে দেশের মশলার বাজার। সব ধরনের মশলার চাহিদাও বাড়ে কয়েক গুণ, আর এই বাড়তি চাহিদার সুযোগে দামও বাড়তে দেখা যায় অনেক সময়। ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশের মশলা দোকানগুলোতে বিক্রির পরিমাণ গড়ে 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পায়, যা যুক্ত হয় দেশের অর্থনীতিতে। এক হিসেব মতে শুধু কোরবানি উপলক্ষে দেশে প্রায় 3000 কোটি টাকার মশলার ব্যবসা হয়। শুধু পশু, চামড়া কিংবা মশলার বাজারই নয়, ঈদে গতি এসে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্সেও। ঈদের উৎসব শুধু দেশে নয়, আনন্দ ছড়িয়ে পড়ে দেশের বাইরে থাকা প্রবাসীদের মাঝেও। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটে রেমিটেন্সের মাধ্যমে। চলতি জুন মাসের প্রথম 3 দিনেই বাংলাদেশে এসেছে 604 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা গত বছরের এই সময়ের তুলনায় 111.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, গত 1 থেকে 3রা জুন পর্যন্ত এই 3 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 604.47 মিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র 3 জুনে এসেছে 165 মিলিয়ন ডলার, যা একদিনের হিসেবে গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবছর 2024-25 পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে 28.11 বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 29.8% বেশি। অর্থাৎ কোরবানির জোয়ার এসেছে রেমিটেন্স প্রবাহেও। শুধু রেমিটেন্স প্রবাহেই নয়, জোয়ার এসেছে ঈদ যাতায়াতের, পরিবহন খাতেও। প্রতি ঈদে রাজধানী ঢাকা যেন একদম অর্ধশূন্য হয়ে পড়ে। ঈদুল আজহা সামনে রেখে এবারও ঢাকাবাসীর বড় একটি অংশ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছেন গ্রামে। তবে যাতায়াত শুধু আবেগের নয়, এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক বিনিয়োগও। কোটি মানুষের এই যাত্রা ঘিরে যাত্রী পরিবহন খাতে ঘুরে বেড়ায় হাজার কোটি টাকার লেনদেন। পরিবহন বিশ্লেষক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের 2023 সালের এক সমীক্ষা অনুযায়ী ঈদের আগের 4 দিনে ঢাকা ছাড়েন অন্তত 1,20,00,000 মানুষ। প্রতি বছরই এই সংখ্যার আশেপাশেই থাকে যাত্রী প্রবাহ। এত বিপুল সংখ্যক মানুষের ঢাকা ছাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে বাস, লঞ্চ, ট্রেন, টার্মিনালে সৃষ্টি হয় যাত্রার দল। লাখ লাখ মানুষ বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছান। এই যাত্রায় গড়ে প্রতিজন মানুষ পরিবহন ও ভাড়ার পেছনে খরচ করেন কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে ঈদে পরিবহন খাতে 5,000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু যাতায়াত ভাড়া বাবদই ঈদের আগে পরে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এছাড়া যাত্রাপথে খাবার, যাত্রী সেবা, হোটেল মোটেল ও নানা খরচ ধরলে অর্থনৈতিক কার্যক্রমের এই পরিধি আরও বিস্তৃত। ঈদের পর রাজধানী ফেরত মানুষের একইভাবে বিপুল অঙ্কের অর্থ পরিবহন খাতে ব্যয় হয়। ফলে ঈদের আগের ও পরে 2 সপ্তাহে আন্তজেলা পরিবহন খাত হয়ে ওঠে এক বিশাল আর্থিক চক্রের কেন্দ্রবিন্দু। অর্থনীতিবিদরা বলছেন, এই যাতায়াত শুধু মানুষের গন্তব্য বদলার নয়, এটি দেশের অভ্যন্তরীণ ভুক্ত অর্থনীতিতে বড় অবদান রাখে। তাই ঈদকে ঘিরে যে মানব স্রোত ঢাকায় ও ঢাকার বাইরে যায়, তা একই সঙ্গে আবেগের এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধারণা করা হয়, ঈদ কেন্দ্রিক পরিবহন খাতে লেনদেন হয় প্রায় 5,000 কোটি টাকা। ঈদুল আজহা কিংবা কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কেনাবেচা থেকে শুরু করে পুরো দেশের অর্থনীতি যেভাবে সচল হয়, তা সত্যি অবাক করার মতো। এই ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটা আমাদের অর্থনীতির এক বড় চালিকা শক্তি। তবে কোরবানির অর্থনীতিকে টেকসই করতে চাইলে কৃষক থেকে ভোক্তা সরাসরি সংযোগ, চামড়া শিল্পের আধুনিক ও সিন্ডিকেট মুক্তকরণ এবং কোরবানি পরবর্তী সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কী টপিকের ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।